আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। ফুটপাতে দাঁড়িয়ে শুভেন্দু একটা সিগারেট ধরালো। প্যাকেটটা দেখে নিল একবার, আর 5টা আছে। দিনে মোটামুটি 1 প্যাকেট তার বরাদ্দ। আজ রিহার্সেল নেই, মোটামুটি কুলিয়ে যাবে। এখন কি যাবে একবার গ্রুপে? বাড়ি ফিরে গেলেও হয়। দাঁড়িয়ে ফোর নাটকটার অনুবাদের কাজ কিছু দূর এগিয়ে থেমে আছে, আবার উদ্যোগ নিয়ে বসা দরকার। আজ থেকে না হয়। কাজেই শ্রেষ্ঠ ওষুধ, মনের চাপ কম থাকে। না, আজ হবে না। তিনি আজ সন্ধেবেলা বাড়ি থাকবে না। নন্দিতা যদি ফিরে দেখে শুভেন্দু নাটক নিয়ে বসেছে, অমনি চটাস চটাস মন্তব্য শুরু হয়ে যাবে। শুভেন্দু মেজাজ ঠিক রাখতে পারবে না আজ। আজই কি নন্দিতাকে জানাবে ভলান্টারি রিটায়ারমেন্টের কথাটা? ভাবতে ভাবতে শুভেন্দু ময়দান মেট্রো স্টেশনে। এলোমেলো পায়চারি করছে প্ল্যাটফর্মে। ভিড় আছে বেশ, বেশিরভাগই অফিস যাত্রী। কলেজ পড়ুয়া তরুণ তরুণীও আছে কিছু। এরা কোত্থেকে আসে অফিস পাড়ায় এই সময়ে? ময়দানে ঘোরাঘুরি করে বুঝি? নীল সালোয়ার কামিজ পরা একটি মেয়ের সঙ্গে তিন্নির মুখের খুব মিল। স্থির চোখে মেয়েটাকে দেখছিল শুভেন্দু। চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে নিল। তার বয়সী পুরুষের দৃষ্টি তরুণীরা উপভোগ করে না। তাকে কি প্রৌঢ় বলা যায়? প্রৌঢ় প্রৌঢ় শব্দটা মুখে বেশ কয়েকবার বিড়বিড় করল শুভেন্দু। শব্দটাতেও কেমন যেন নুচ্চ ভাব আছে। কিন্তু সে তো কুজো নয়। মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো শুভেন্দু। 2 হাত ছড়ালো দুপাশে, ফোলাচ্ছে ফুসফুস। চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো চামড়া। হাতে হাত বুলালো। মসৃণ, এখনো মসৃণ। চাইলে এক্ষুনি সে দৌড়ে প্ল্যাটফর্ম A4 O4 করে দিতে পারে, একটু হাঁপাবে না। তাহলে আবার শূন্যতাটা দখল নিচ্ছে বুকে। ট্রেন ঢুকে গেছে। ভার মুখে কামড়ায় উঠল শুভেন্দু। মিনিট 20 মধ্যেই শ্যামবাজার। অনুদিন 2টো করে সিঁড়ি লাফিয়ে লাফিয়ে ওঠে, আজ এসকেলেটর ধরল সচেতনভাবে। সিঁড়ি নয়, আজ থেকে তার জন্য ওই অনায়াস চলমান সুপেনেরই নিদান দেওয়া হয়েছে। শুভেন্দুদি গ্রুপ থিয়েটারের ঘরটা শিকদার বাগানে। স্টেশন থেকে বেরিয়ে বড় রাস্তা দিয়ে যাওয়া যায়, তবু গলি খুঁজিয়ে ধরল শুভেন্দু। এই অঞ্চলে তার দীর্ঘকালের বাস ছিল। সবে বছর সাথে হলো গেছে রানীকুঠি। এখনো পুরনো পাড়ার মায়া পুরোপুরি কাটাতে পারেনি। পথে ঘাটে প্রায়ই 2-4 জন পরিচিতদের সঙ্গে দেখা হয়ে যায়। 2-10টা কথা হয়, ফুরফুরে লাগে মেজাজটা। আজ দিন খারাপ, কাউকেই চোখে পড়ল না। নিজেদের আগের বাড়ির গলির মুখ পেরিয়ে মোড় ঘুরতেই চোখে পড়ল দত্তবাটির রোজাকে 3 বৃদ্ধ বসে পাশাপাশি। সামনে রাস্তার কলে কাজের মেয়েরা উচ্চস্বরে ঝগড়া করছে। মুখের ভাষার কোনো লাগাম নেই। 3 বৃদ্ধ জুলজুল চোখে উপভোগ করছেন কলহ। এমন দৃশ্য জীবনে বহুবার হয়তো দেখেছি শুভেন্দু, কিন্তু আজ হঠাৎ বুকটা ছাত করে উঠল। কি অদ্ভুত দৃষ্টি 3 বৃদ্ধের চোখে, যেন ওইটুকু দেখার জন্যই বেঁচে থাকা। শুভেন্দু কি আজ থেকে ওদের দলে? মাস পয়লায় ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াবে, সঞ্চিত টাকার সুদের চেক জমা দেবে, সেভিংসের পাসবই খুলে তীর্থে কাক হয়ে দাঁড়িয়ে থাকবে কাউন্টারে। উফ, কি অসহ্য বিবমিশাজে ভাবনার মোটা। সমিতির ঘরে জনাতিনেক এসেছে আজ। সুজিত, নির্মল আর প্রণবেশ। কি যেন একটা মজার গল্প বলছে প্রণবেশ। সুজিত নির্মল হাহা হাসছে। ঘরে ছড়ানো ছেটানো চেয়ার টুল মোড়া একটা চেয়ারে শরীর ছেড়ে দিল শুভেন্দু। তেষ্টা পাচ্ছে খুব। উঠে আর কুজো থেকে গড়িয়ে খেতে ইচ্ছে করছে না। হাই তুলল একটা, ফাঁকা চোখে দেখল বন্ধুদের। কথার মাঝে নির্মলের চোখ শুভেন্দুর দিকে। কি সাহেব, এত গোমরা দেখাচ্ছে কেন? শুভেন্দু চোয়াল ফাঁক করল। এই আর কি। প্রণবেশ দাঁত বার করল। সাহেব কি তার সাহেবের কাছে ঝাড় খেয়েছে?
শুভেন্দুর টকটকে রঙের জন্য তার সাহেব নামটা চালু আছে বহুকাল। এই সমিত যখন তৈরি হলো প্রায় 22 বছর আগে, তখন অনেকেই বলতো সাহেবদের দল। এক সময় ডাকটা শুনে বেশ রোমাঞ্চ বোধ করত শুভেন্দু। এখন ওই সাহেব ডাকটাকে খোকন বাবলু গোছের কিছু মনে হয়। শুভেন্দু আলতো হাসল। সাহেবরা তো ছাড় দেওয়ার জন্যই জন্মেছে। শর্ট যেন আজ একটু অন্যরকম। সিরিয়াস কিছু হয়েছে? ওই যেমন চলে VRSTRS নিয়ে। তোমাদের এসে গেল নাকি? হ্যাঁ, বলাই যেত। নির্মল জানেও অনেকটা, তবু গলা দিয়ে সত্যিটা বেরোল না শুভেন্দুর। বলল, কথা তো চলছেই, যে কোনো দিনই। বিচ্ছিরি ব্যাপার। আমার ভাইরা তো আরো একুয়েট প্রবলেম। চাকরি করে যাচ্ছে, মাইনে পাচ্ছে না। এই তো কদিন আগে নভেম্বরের স্যালারি মিলল, তাও ইনস্টলমেন্টে। হাড়ির হাল হয়েছে বেচারার। ফ্ল্যাট ট্যাট কিনে একেবারে লেজে গোবরে। সুজিত সিগারেট ধরিয়েছে। বছর 35-36 বয়স। শুভেন্দুদের থেকে ঢের জুনিয়র। 7 বছর হলো জয়েন করেছে গ্রুপে। পরপর 2টো প্রোডাকশনই মেন রোল। ইদানিং তার কথাবার্তায় চাপা অধ্যত্বের সুর শোনা যায়। টিভি সিরিয়ালও কাজ করেছে কিছু। রাস্তাঘাটে দর্শকরা তাকে চিনতে পারে, হয়তো সেটাও কারণ। এক মুখ ধোয়া ছেড়ে সুজিত বলল, সাহেবদার ভাবনা কি? বৌদি আছেন, সব সামনে নেবেন। নির্মল প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠেছে, সংসার চলাটাই কি সব? সাহেবের মতো একজন ভাইটাল মানুষ, ম্যান অফ অ্যাক্টিভ হ্যাবিটস, দুম করে বসে যাবে? বসে যাবেন কেন? গ্রুপের জন্য আরো বেশি করে টাইম দেবেন। ওতে কি সারাটা দিন কাটে? প্লাস নিজের আর্নিং এর তো একটা ব্যাপার আছে। তাহলে ছোট পর্দায় লড়ে যান। সাহেবদার ফিগার এখনো দারুণ। পুলিশ অফিসার টপিসারের লড়ে সাহেবদাকে লোফে নেবে। আরে দাদা, আমরা গ্রুপ থিয়েটারে তো এখন টিভির দখল নিচ্ছি। ডেপোমি করোনা তো হে ছোকরা। সকাল থেকে সন্ধে অবধি সঙ্গের মতো বসে থাকে। অশিক্ষিত ডিরেক্টরগুলোর সামনে হাত কচলে জোটে তো মাত্র 200-500। তার জন্য জুটবে আমাদের সাহেব? আর ইউ ম্যাড? না, উনি আর্নিং এর কথা বলছিলেন তো। যার যার ট্যালেন্ট আছে তাই ভাঙিয়ে রোজগার করুক। একটু নাম হয়ে গেলে তো সাহেবদাকে সেধে নিয়ে যাবে। তখন কিন্তু রোজগার খুব মন্দ নয়। রথিনদার এখনো কত আর্নিং জানেন? 2-2খানা মেগা সিরিয়াল টেনে দিচ্ছে। দধিচিতে আর 100 ভাগের 1 ভাগ পয়সা কখনো দেখেছি কিনা রথিনদা? শোনো সুজিত, তোমাকে একটা কথা স্পষ্ট করে বলি, নাটক করতে আমরা ভালোবাসি, অভিনয় এটা আমাদের প্যাশন বেচে পেট চালাবো। আমরা সেই স্কুল অফ থটের মানুষ নই। ভবিষ্যতে কখনো তুমি এরকম কথা আমাদের সামনে উচ্চারণ করবে না। নির্মলের আকস্মিক করা কথায় হকচকে গেছে সুজিত। আমতা আমতা করে বলল, এটা কিন্তু আপনাদের বাড়াবাড়ি। অভিনয় ইজ অভিনয়, সে স্টেজেই হোক কি পর্দায়। বললাম তো, আমরা তোমার পাঠশালায় পড়ি না। সুজিত তবু গোয়ারের মতো বলল, আপনারা বাষ্পেন্দ্রতাকে এ কথা বলতে পারবেন? একটু থমকালো নির্মল। বাষ্পেন্দ্র বসুরায় তাদের সমিতির পরিচালক, কর্ণধার। সম্প্রতি ছোট পর্দায় এক আধটা অভিনয় করছে বাষ্পেন্দ্র। বড় পর্দাতেও। স্পর্শকাতর প্রসঙ্গটা বুদ্ধি করে এড়ালো নির্মল। বলল, আমাদের গ্রুপের লোকের তো অন্য কোথাও অভিনয় করতে বাধা নেই, কারোরই না। তেমনি কোথাও না কোথাও তো অভিনয় করার স্বাধীনতা আমাদের আছে। তার সপক্ষে যুক্তিও আছে, সেটাতে অন্তত তুমি সম্মান করার চেষ্টা করো। সুজিত গুম হয়ে গেল। প্রণবেশ একখানা ম্যাগাজিন বারবার পড়ছে, মাথা গলাচ্ছে না। ঢোকার সময় পাশের চায়ের দোকানটাতে হাত নেড়ে এসেছিল শুভেন্দু। বাচ্চাটা কেটলি হাতে ঢুকেছে। প্রত্যেকের হাতে গরম ভাত ধরিয়ে দিল। শব্দ না করে ভারী চুমুক দিল শুভেন্দু। মনে মনে নির্মলের প্রতি কৃতজ্ঞতা বোধ করছিল। নির্মল ঠিক বুঝতে পেরেছে হঠাৎ বেকার হলে কোন জায়গাটায় বিঁধবে শুভেন্দু। নন্দিতার রোজগারের প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়েও ভালো কাজ করেছে। সে কবে কলেজে পড়ার সময় কফি হাউসে নির্মলের সঙ্গে পরিচয়,
নিজের লিটল ম্যাগাজিনে তখন বুঁদ হয়ে থাকতো নির্মল। চমৎকার কবিতা লিখত। শুভেন্দুও তখন হাত মক্স করেছে। বন্ধুত্ব গাঢ় হতে সময় লাগেনি। নন্দিতার সঙ্গে আলাপ, জোরগোজ ঝালা সবেরই সাক্ষী নির্মল। ভাঙতে ভাঙতেও নন্দিতার সঙ্গে সম্পর্কটা কেন টিকে গেছে তাও নির্মলের জানা। কুনির ভাঙা প্যাকিং বাক্সে শূন্য চায়ের ভাত ছুঁড়ে দিল নির্মল। চলি। শুভেন্দু বলল, এত তাড়াতাড়ি উঠছ যে? বাড়িতে একটা ফোন আসবে 7টা থেকে 7:30টার মধ্যে। বাসপেন্দ্র আজ আসবেন না? না, ওর একটা বিয়ে বাড়ি আছে। প্রণবেশ চোখ তুলল। তাহলে আমিও উঠি। প্রণবেশ, তোমরা তাহলে বসো। বেরিয়ে এসে শুভেন্দু সিগারেট ধরালো, একটা নির্মলকেও দিল। হালকা গলায় বলল, তুমি হঠাৎ সুজিতের উপর তো খেপে গেলে কেন? ওকে একটু কড়া করানোর দরকার ছিল। বড় ছোট জ্ঞান নেই। ও কিন্তু বাসপেন্দ্র খুব পেয়ারের, সব রিপোর্ট করবে। সো ব্লাডি হোয়াট? বাসপেন্দ্র ওকে মাথায় তুলেছে বলেই তো আমার ওকে ঝাড়ার ইচ্ছে হলো। বাসপেন্দ্র বুঝুক আমরা ওর স্ট্যান্ডগুলো লাইক করছি না। মনে আছে সুপ্রিয়াকেও কেমন মাথায় তুলেছিল? আলটিমেটলি হোয়াট ডিড সমিত গেইন? সে এখন মধুখরার হয়ে স্টেজ কাঁপাচ্ছে আর সর্বোচ্চ সমিতির কুচ্ছ গেয়ে বেড়াচ্ছে। বাসপেন্দ্র অনেক বদলে গেছে। তুমি আজ একটা ব্যাপার লক্ষ্য করেছ? প্রণবেশ ওয়াজ টোটালি সাইলেন্ট, অথচ তার আগে খুব হ্যাঁ হ্যাঁ করছিল। নিজেও সিরিয়াল টিরিয়াল করে তো তাই না, ওর মধ্যে একটা সাইকোফেন্সি গ্রো করেছে। বাসপেন্দ্র হচ্ছে এখনো ডেমিগড। বাসপেন্দ্র প্রিয় পাত্রকে আঘাত করা মানে বুঝতেই পারছো। অথচ আমাদেরও মুখের উপর কিছু বলতে পারছে না। শব্দ করে হাসল নির্মল। পরক্ষণে গম্ভীর হয়ে গেল। এই অ্যাটিটিউডটা আমার ভালো লাগছে না সাহেব। যতদিন গ্রুপ ছোট ছিল ঠিক ছিল। নাও উই আর নট দ্যাট স্মল। এখন আমাদের গ্রুপের পলিসি মোটো সব রিভিউ করা দরকার। তোমার কি মনে হয়? শুভেন্দু মাথা নাড়ল। একদিন টোটাল গ্রুপ নিয়ে বসতে হবে। টাউন স্কুলে উল্টো দিকে এসে দাঁড়িয়ে গেল দুই বন্ধু। নির্মল ঘড়ি দেখল একবার, জিজ্ঞেস করল, তুমি কি এখন স্ট্রেট বাড়ি? কোথায় আর যাব, কোটা বাঁধা আছে না। চলো না আমার ওখানে, একটু আড্ডা ফাড্ডা মারি। মঞ্জুরি সেদিনও বলছিল সাহেবদা আমাদের ভুলেই গেছে। তোমার তো আবার কি সব ফোন টোন আসবে। আয় ধুত, আমার এক কলিগ কলিগ করবে কলেজের একটা ফালতু ইস্যু নিয়ে। চলো চলো। একটু ইতস্ত করে শুভেন্দু রাজি হয়ে গেল। সত্যি বলতে কি, তাড়াতাড়ি ফিরে একা আজ নন্দিতার মুখোমুখি হওয়ার কোনো মানেই হয় না। সময় কাটলো বেশ। মঞ্জুরি দারুণ খুশি, ছাড়তেই চায় না ছাড়তেই চায় না। শুভেন্দু বেরোলো রাত 9:30টায়। বাড়ি ফিরে দেখলো লিভিং রুমে বড় আলো নেভানো, স্ট্যান্ড ল্যাম্প জ্বলছে। আলো আধারে আবছায়া মেখে সোফায় বসে আছে নন্দিতা, টিভিতে নিমগ্ন। বাড়ি ঢোকার সময় চাপটা ফিরে এসেছিল আবার। নন্দিতাকে দেখে হৃদস্পন্দন বেড়ে গেল শুভেন্দুর। কণ্ঠস্বর যথাসম্ভব অচঞ্চল রেখে শুভেন্দু জিজ্ঞাসা করল, তিনি ফিরেছে? সোফার আবছায় সামান্য কাঁপল। কখন ফিরল? তোমার আগে, টাইম দেখিনি। শুভেন্দুর গলা পেয়ে ঘরের দরজায় উকি দিয়েছে তন্নিষ্ঠা। হাতের ইশারায় ডাকল শুভেন্দুকে। মেয়ের ঘরে এসে বাঁচল শুভেন্দু। কিরে, আমার ড্রেসটা কেমন হয়েছিল দেখো। তন্নিষ্ঠা হাতে আঁচল ছড়িয়ে দিল। বলো কেমন লাগছিল। গাঢ় দৃষ্টিতে মেয়েকে নিরীক্ষণ করল শুভেন্দু। ঘন নীল কাঞ্জিবরম পরেছে তিন্নি। গলায় মুক্তোর নেকলেস, কানে মুক্ত, হাতে মুক্ত, খোপায় জুইমালা, কপালে ছোট্ট টিপ। মুখে গোলাপি আভা ফুটছে তিন্নির। এ নিশ্চয়ই মেকআপের নয়। তিন্নির চোখের মনে কি এত কাজল কালো? শুভেন্দুর বুকটা টিপ টিপ করে উঠল। শাড়ি পরলে মেয়েটাকে এমন নন্দিতা নন্দিতা লাগে কেন? তন্নিষ্ঠা অধৈর্যভাবে বলল, কি বলো। মার্ভেলাস, পারফেক্ট, মুক্তটা দারুণ লাগছে। তন্নিষ্ঠা ঠোঁট ফোলালো।
মা বলল মুক্তটা নাকি শাড়ির সঙ্গে ম্যাচই করেনি। মার কথা বাদ দে, মেয়েদের ড্রেসের আসল সংস্থার হলো পুরুষরা, এ তোর মা জানেই না। কথাটা মনে ধরেছে তন্নিষ্ঠার। ঝলমলে মুখে বলল, অভিমন্যু খুব প্রশংসা করছিল। সে কে? ও একটা পাগলা পাগলা ছেলে, মালবিকার বরের বন্ধু, গন্ধের কারিগর। সেটা কি জিনিস? পারফিউম তৈরি করে, নিজের ফ্যাক্টরি আছে, কেমিস্ট্রিতে এমএসসি, একটা ল্যাবরেটরিতে কাজ করত, কী সব ঝগড়া টগড়া করে ছেড়ে দিয়ে আমাকে আজ পারফিউম প্রেজেন্ট করেছে একটা, দেখবে? বলেই তন্নিষ্ঠা ড্রেসিং টেবিল থেকে একটা শিশি তুলে বাড়িয়ে দিয়েছে। শুভেন্দু দেখল শিশিটা, বিশেষত্বহীন চেহারা, ভেতরের তরলটা একটু বেশি হলো। নামটা মন্দ নয়, ডিউ ড্রপ। মুন ড্রপ থেকে ঝেড়েছে বোধ হয়। নাকের কাছে এনে শুকলো একটু। এহ, গন্ধটা তো খুব চড়া রে। হ্যাঁ, গ্রাম বাংলায় বেচে তো। শিশিটা নিয়ে ড্রয়ারে ঢুকিয়ে দিল তন্নিষ্ঠা। গন্ধটা আমারও ভালো লাগেনি, হাতে করে দিল, রিফিউজ করা যায় না। শুভেন্দু বলল, তোর মালবিকার বিয়ে এপিসোড তাহলে ওভার? ভেরি মাচ ওভার। ওরা কালই হানিমুনে বেরিয়ে যাচ্ছে লোলেগাঁও। সামনের বছর তুমিও এই সময় যেও। শুভেন্দু মেয়ের গালে ছোট্ট টোকা দিল। জায়গা চুজ করে রেখেছিস? সৌনকের ইচ্ছে সুইজারল্যান্ড, আমার ইচ্ছে ডায়মন্ড হারবার। তন্নিষ্ঠা ফিক ফিক হাসছে, দেখি মাঝে মাঝে কোথায় রফা হয়। দরজার নন্দিতার ছায়া। বাপ মিল আহ্লাদেপনায় চলবে, নাকি বাকির মুখে কিছু তোলা হবে? শুভেন্দু সিটিয়ে গেল সামান্য, বলল, দাও আমি আসছি। দয়া করে এসো, সকালে আমার অফিস কাছারি থাকে, রাত করে শুলে আমার অসুবিধা হয়। শুভেন্দুর ফুসফুসে যেটুকু খুশির বাতাস জমেছিল বেরিয়ে গেছে। নন্দিতা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের ঘর থেকে বেরিয়ে আসছিল। কি ভেবে ফিরে এলো। হঠাৎ মেয়ের মুখের সামনে দুটো আঙ্গুল নাচাতে শুরু করেছে। এই তিন্নি, ধর তো একটা। তন্নিষ্ঠা বিস্মিতভাবে বলল, কেন, কি হবে? আহ, ধর না। শুভেন্দুর দিকে তাকাতে তাকাতে খপ করে মধ্যমাটা চেপে ধরেছে তন্নিষ্ঠা। মুহূর্তে শুভেন্দুর মুখ খুশিতে ভরে গেল। বাঁচালি মানে? তোর মাকে আজ বলতে হবে না। কি? আছে একটা কথা, ভাবছিলাম আজ জানাবো, না পরে জানাবো। কি কথা? হেয়ালি করো না, বলো না। শুভেন্দু গলা নামালো। অফিসে আজ আমার গোল্ডেন হ্যান্ডশেকের ফতোয়া এসেছে, 3 মাসের মধ্যে ছুটি। পলকে তন্নিষ্ঠার মুখখানা শুকিয়ে ছোট্ট হয়ে গেল। প্রায় আর্তস্বর ছিটকে এসেছে। মানে তোমাকে বসিয়ে দিচ্ছে? আহ, চুপ চুপ। মেয়ের মুখে হাত চাপা দিল শুভেন্দু। চেঁচাচ্ছিস কেন? এইমাত্র ডিসিশন হয়েছে না তোর মা জানবে না। তন্নিষ্ঠা ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে। শুভেন্দু মুখ ঘুরিয়ে নিল। মেয়েকে চোখের জল না দেখানোই ভালো। অভিমন্যু হন হন হাঁটছিল। দেরি হয়ে গেছে খুব। সমীরণকে পাক্কা 9টায় কারখানায় আসতে বলেছিল, এখন 9:40। সেলুনের ছেলেটা সামান্য দাড়ি ট্রিম করতে এত সময় লাগিয়ে দিল। কান FM চ্যানেলের গানে, মুখে অবিরাম পাড়ার ঘোট, হাতের কাছে চলবে কি করে? সমীরণটা যা উড়ুড়ো টাইপ, ফসফস করে না, কোনো কাজের ছুতো পালিয়ে যায়। গোবিন্দ মালতীরা যদি বুদ্ধি করে ছেলেটাকে আটকে রাখে তো মঙ্গল। আয় অভিদা, অভিদা। উল্টো ফুলে ভোলা। ল্যাম্পপোস্টে ঠেসান দিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে হাত পাড়ছে। অভিমান্যু বিরক্ত মুখে দাঁড়িয়ে পড়ল। কি বলছিস? তোমায় ননিতা কাল থেকে খুব খুঁজছে। কেন, কি দরকার? বলতে পারবো না, তবে মনে হয় হেব্বি আর্জেন্ট। ননিতা পার্টি অফিসে আছে, একবার দেখা করে যাও। কথার ভঙ্গিটায় সামান্য হুকুম মেশা। স্বাভাবিক, ননি সেন এই অঞ্চলের ক্ষুদে রাজনৈতিক নেতা। তার দাপটে কুকুর বেড়ালে এক ডাস্টবিনের খাবার খায়। অভিমান্যু অবশ্য ননি সেনকে ডরায় না।
তবে ননির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও খারাপ নয়। মোটামুটি একটা পারিবারিক ঘনিষ্ঠতা আছে। দায়ে অদায়ে ননি তাদের পাশেও দাঁড়িয়েছে অনেকবার। বাড়িওয়ালির সঙ্গে ঝামেলা, দাদার অসুখের সময়, চামচার কথাবার্তায় ঢং যেমনই হোক, ননি সেনের মনটা ভালোই। অভিমান্যু ভ্রু কুচকালো। সে রাজনীতির সাথে পাছে থাকে না। পার্টি অফিসে ঢোকায় তার একটু আড়ষ্টতা আছে। তাছাড়া এই তাড়াহুড়োর সময়ে সামান্য দোনামোনা করে পার্টি অফিসে এলো অভিমন্যু। সুন্দর সাজানো গোছানো ঘর, কাঁচ লাগানো সেক্রেটারিয়েট টেবিল, ৮-১০খানা চেয়ার, কয়েকটা ফাইবার গ্লাসের লাল টুকটুকে টুল, ২খানা স্টিল আলমারি, গদি মোড়া বেঞ্চি, সবই পরিপাটিভাবে বিন্যস্ত। দেওয়ালের ছবিগুলো ঝকঝক করছে, দেখে বোঝা যায় রোজ মোছা হয়। ঘরখানা এককালে বেশ ভগ্নদশা ছিল। টিনের চাল, ফাটা ফাটা মেঝে, মলিন আসবাব। এখনো অবশ্য তার স্মৃতি আছে এক আধটা, যেমন ওই কোণে পড়ে থাকা ভাঙা শোকেসখানা। ঘরে ছড়িয়ে ছিটিয়ে জনা ৮-১০ লোক, যুবকই বেশি, বয়স্কও আছে এক আধজন। কেজো আলাপ চলছে। ননিশেরের চোখ খবরের কাগজে। পাশ থেকে এক যুবক তার কানে কে যেন বিনবিন করে চলেছে। পড়তে পড়তেই মাথা দুলিয়ে চলেছে ননি। যুবকটির মুখ আজ চেনা মতো লাগলো অভিমান্যুর। বাজার টাজারে দেখেছে বোধ হয়। গলা খাকারে দিল অভিমান্যু। কি ননিদা, আমায় হঠাৎ তলব কেন? বছর ৪৫-এর ননি মুখ তুলে একগাল হাসল। আয় আয়, জলদি জলদি বলো, আমার তাড়া আছে। তুই মিনি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মতো কথা বলছিস দেখি। পল্টু, দুটো লিকার চা দিয়ে বলে দে তো। তারপর বল, তোর কারখানা চলছে কেমন? উফ, খাজুরা শুরু হলো। অনিচ্ছা সত্ত্বেও বসলো অভিমান্যু, হেসে ফেলল। আমাদের মতো সুপার স্মল স্কেলরা যেমন চলে তেমনই চলছে। লাভের গুড় পিঁপড়ে খেয়ে দেয়। আমরা কারখানার মালিক হয়েছি এই আনন্দে ঘরে বসে আঙ্গুল চুষি। কেন, তোর মাল চলছে না? ধরছে আস্তে আস্তে, টাইম লাগবে। গাগঞ্জের বাজার, লোকে আলু পেঁয়াজ কিনবে না সেন্ট মাখবে? দোকান দোকান ফিকানে দিস না কেন? চেনা জায়গায় মার্কেটিং করা বহু থ্যাপা। সাদাসিধি করলে হয়তো একটা দুটো রাখলো, তবে দাম দেওয়ার সময় রোজই বলে কাল এসো, পরশু এসো। বিক্রি হয়ে গেলেও কাহাতক ঝগড়া করি বলো তো? হ্যাঁ, সর্বত্রই প্রবলেম। দোকানদার দোকানদারের মতো করে ভাবে, তোরা তোদের মতো করে দেখিস। আমাকে দিস তো কয়েকটা, বনমালীকে বলবো রাখতে। আমি দিলেও তোর পেমেন্ট মারতে পারবে না। তারপর চারিদিকে কায়দা করে শোনাও তুমি এই ব্যবসাটা দাঁড় করিয়ে দিলে। মনে মনে আড়ালো অভিমান্যু, মুখে কিছু বলল না। জিভটা উসখুস করছে একটা সিগারেটের জন্য। ধরাবে এখানে? পথে ঘাটে সে ননি সেনের সামনেই সিগারেট খায়, কিন্তু এখন যেন কেমন অস্বস্তি হচ্ছে। ননির গুহায় বসে আছে বলে চিন্তাটাতে যেমন সামান্য দাসত্ব রয়ে গেছে। অভিমান্যু পকেট থেকে সিগারেট দেশলায় বাড়ি করে ফেলল। ধরালো একটা, প্যাকেটটা ননি সেনকে বাড়ালো না। থাক, ননিতা হয়তো অপমানিত বোধ করতে পারেন। ননির মুখে ভাবান্তর নেই, যেন অভিমান্যু সিগারেট ধরানোটা খেয়ালই করেনি। সহজ সুরে বলল, তারপর তোর বিজ্ঞান মঞ্চ চলছে কেমন? চলতা হ্যাঁ, শো হচ্ছে মাঝে মাঝে। ২-৩টে নতুন ছেলে মেয়ে এসেছে। কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দারুণ জিল হচ্ছে। আবার ঘড়ি দেখলো অভিমান্যু। কি বলবে বলছিলে, বললে না? এই কথাটাই। এই তোর বিজ্ঞান মঞ্চ, তোকে একটা শো করতে হবে। কবে, কোথায়? একটা কলেজে, সাউথে, এপ্রিলের ফার্স্ট রোববার, ৪ তারিখ। করা যেতে পারে। অভিমান্যু একটু উদ্যাপিত বোধ করল। কি ধরনের প্রোগ্রাম চাই? ওই সবকিছু একটু মিলিয়ে মিশিয়ে। গ্লাসে কালো চা এসে গেছে। অভিমান্যুকে গ্লাস এগিয়ে দিল ননি। আমার ভাইজি পড়ে ওই কলেজে, একটু ইউনিয়ন টিউনিয়ন করে।
এবার ওদের কলেজে সিলভার জুবিলি, অনেক টাংশন হবে। ইউনিয়নের হচ্ছে একটা এক্সিবিশনও হোক, সেখানে যদি জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কিছু একটা করিস, এই ধর তোদের স্লাইড শো, কিছু হালকা ডেমনস্ট্রেশন, সঙ্গে তোদের ওই যে কী সব ভণ্ডামি বুজুরকি ধরার টেস্ট ফেস্ট আছে না। বুঝেছি, খিচুড়ি প্রোগ্রাম। তা মালপত্র সব নিয়ে যাব, ট্যাক্সি ভাড়াটা দেবে তো? নিশ্চয়ই দেবে, ইউনিয়ন যখন অ্যারেঞ্জ করছে। জগন্নাথ দা ওই কলেজের প্রেসিডেন্ট, উনি নিজে সব দেখভাল করছেন। ওর পার্সোনাল ইচ্ছে এই ধরনের কিছু একটা হোক। বেশিরভাগ কালচারাল প্রোগ্রাম তো এখন অপসংস্কৃতি, তার মধ্যে কিছু সুস্থ চিন্তাভাবনাও থাকুক। অভিমান্যুর কপালে ভাঁজ পড়ল। প্রোগ্রামটা তোমাদের পার্টির ক্যাম্পেন নয় তো? আরে না না, হচ্ছে রজত জয়ন্তী উৎসব, সেখানে আবার ক্যাম্পেন কি? ননি শব্দ করে গ্লাসে চুমুক দিল, হাসতে হাসতেই বলল, তোরা তো ছুতমার কিসেরে? তোরা তোদের মতো শো করবি, পাবলিক দেখবে, শুনবে, জানবে। কারা অ্যারেঞ্জ করছে তাই নিয়ে তোর কিসের মাথা ব্যথা? কি আসে যায় তোর? আমার আসে যায় ননিদা। অভিমান্যু হাসি ধরে রাখলো ঠোঁটে, মৃদু শ্লেষে সুরে বলল, তোমাদের কৃপায় তো কিছুই আর রাজনীতি বাইরে রাখার উপায় নেই। অনেক কষ্টে আমাদের ইউনিটটা এখনো অ্যাপ্লিটিক্যাল রেখেছি, আমি চাই সেরকমই থাকুক। ননির হাসি ঈষৎ শীতল হলো। তুই কি মিন করতে চাইছিস তুই জানিস? তোদের ডেকে এসব অনুষ্ঠান করা কি খারাপ কাজ? কোনো কাজই নিখাত খারাপ ভালো হয় না ননিদা। কাজটা কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটাই ভালো মন্দ মাপার একমাত্র মাপকাঠি। অভিমান্যু উঠে পড়ল। প্রোগ্রামটা তাহলে করবি না? না, তোমার ভাইজি আছে যখন করে দেব। এক কাজ করো, তোমার ভাইজিকে বলো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে, টাইমগুলো ওর সঙ্গে ডিসকাস করে নেব। বেরিয়ে এসে আরেকটা সিগারেট ধরল অভিমান্যু। মন একটু খচখচ করছে, রাজি না হলেই কি ভালো হতো। থাকবে, ননিতাকে এটা অন্তত বোঝানো গেছে সেই হুকুম করলেই লাল লাল করে ছুটবে না অভিমান্যু। সরাসরি ননিতার মুখের উপর না বলে দেওয়াটা বোধ হয় অকৃতজ্ঞতা হতো। রোদ বেশ চড়া আজ, 10টা বাজতে না বাজতেই তেতে গেছে পৃথিবী, ধুলো উঠছে। চৈত্র মাস আসার আগেই ছোট ছোট ঘূর্ণি তৈরি করতে শুরু করেছে বাতাস। অভিমন্যু কারখানা 2 মিনিটের পথ, একটা দোতলা বাড়ির একতলা, পেছন দিকে দরজায় সাইনবোর্ড মনামি কেমিক্যালস। ঢুকে সরু ফালি প্লাইউড ঘেরা জায়গা, অফিস, লাগোয়া ঘরখানা প্রোডাকশন রুম। ঘরের একদিকে 4 বিঘার শিশি বোতল, অটোমাইজার স্তূপ, পারফিউম বক্স, অন্যদিকে 2খানা ক্যাপসিলিং মেশিন। ছোট ঢাকা উঠোনও আছে একটা, সেখানে প্যাকিং বক্সের ডাই, ভাঙা শিশি, ছেঁড়া পিসবোর্ড, 2-4টে বস্তাও। কারখানা বাইরে থেকেই সমীরণে গলা পেল অভিমান্যু। আছে এখনো। জোরজেরা করছে গোবিন্দকে, ডিভাইনের গন্ধটা সাস্টেন করার জন্য কি মেশাচ্ছ বলতো? অভিমান্যু দাঁড়িয়ে পড়ল। গোবিন্দ মিনমিন করে কি যেন বলছে। আবার সমীরণের স্বর, না না, ওসব পাতি জিনিস মেলালে হবে না। ফরেন কেমিক্যালস কিছু মেশাচ্ছ নাকি? কোনটা ফরেন কোনটা অফরেন আমরা কি করে জানবো? দাদা যেভাবে যা বলেন আমরা করে যাই। হ্যাঁ, দাদাকে তো আর রেগুলার পাবলিক ফেস করতে হয় না। জামা কাপড়ে সেন্টের দাগ লেগে থাকছে না কেন শুনি? বেসটা কি দাও? অয়েল? না, আমরা তো জল ব্যবহার করি। জল? আমি জল মেশানো মাল ফিরে করে বেড়াই? তিরিং বিং লাফাচ্ছি সমীরণ। তাই এত কমপ্লেন? না, দাদাকে বলতে হবে, এসব জালি জিনিস চলবে না। অভিমান্যু নিঃসারে ঢুকে অফিসের চেয়ারে বসল। আপন মনে হেসে নিল একটু। নির্দিষ্ট পরিমাণ অ্যালকোহলে নির্দিষ্ট পরিমাণ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়, তারই বাজার চলতি নাম জল। মাস 3 হলো সমীরণ চাকরিতে ঢুকেছে এখানে। আগে বাড়ি বাড়ি ঘুরে কাটলারি সেট, হাতা খুন্তি, ইস্ত্রি এসব বেচত। এখনো গন্ধ ব্যবসার সন্ধ্যা ভাষা তার রপ্ত হয়নি। হাসি চেপে গলা উঠালো, সমীরণ, ওটা তোমার এরিয়া নয়, ওদের শান্তিতে কাজ করতে দাও, তুমি এখানে এসো। সমীরণ গটগটিয়ে চলে এলো।
বসেছে চেয়ারে, একগাল হেসে ফেলল। দাদা, আজ এত লেট করলেন? আমার এক মাসি থাকে বেহালা চৌরাস্তায়। মাসিকে একটা জমির খবর দেওয়ার ছিল, ভাবছিলাম ঘুরে আসি। ভাগ্যিস চাওনি, একবার কেটে পড়লে তো তোমার টিকি পাওয়া যেত না। যা, কি যে বলেন দাদা, 12টার মধ্যেই চলে আসতাম। ঠিক আছে, এবার তোমার রিপোর্টগুলো দাও, শোনাও তোমার নদিয়া ভ্রমণের বার্তা। সমীরণ সপ্রতিভ ভঙ্গিতে ব্রিফকেস খুলল, কাগজপত্র বার করছে। তার বয়স 24-25-এর বেশি নয়। ডিকটিকে লম্বা, রং ফর্সার দিকে, খাড়া নাক, মুখে একটা চুয়ারে চুয়ারে ভাব আছে। চোখের মনে সতত সঞ্চরণশীল, চড়ুই পাখির মতো। সর্বদাই টিপটপ থাকে সমীরণ। এই গরমেও তার শার্টের হাতা কবজি অবধি নামানো। অর্ডার ফর্মে প্যাডগুলো অভিমন্যুকে দিল সমীরণ। দেখছে অভিমন্যু খুঁটিয়ে খুঁটিয়ে। সব প্রশংস উক্তি বেরিয়ে আসছে মুখ থেকে। ভালোই অর্ডার এনেছে। বেথুয়া, ডহরি, পলাশী, নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, চাকদা, অনেক জায়গা চষেছে। এমন কয়েকটা ডিস্ট্রিবিউটরের অর্ডার আছে যাদের কাছে অভিমন্যু নিজে গিয়েও দাঁত ফোটাতে পারেনি। না, ছেলেটার এলেম আছে, এই একটু একটু চাট মারতেই পারে। হাত বাড়িয়ে হোয়াট নট থেকে একটা গার্ড ফাইল টানলো অভিমন্যু। অর্ডারগুলো সাজাচ্ছে একে একে। কাগজ টেনে যোগ শুরু করলো অর্ডার আর অ্যাডভান্সের পরিমাণ। সমীরণ সোজা হয়ে বসেছে। দাদা, এবার কিন্তু লোকনাথ এজেন্সি খুব কথা শুনিয়েছে। কি বলেছে? আপনি ওদের মালের সঙ্গে গিফট দেবেন বলেছিলেন, অথচ লাস্ট লটেও কিচ্ছু যায়নি। পাঠানো হয়নি। কি গিফট দেই বলতো? একটা করে চামচ দিতে পারেন। চামচ? অভিমন্যু হিসেব থেকে চোখ তুলল। আমি কি কাশি সিরাপ বেচছি যে সঙ্গে চামচ দিব? সস্তা হতো, বড় বাজার থেকে লটে কিনলে 75 পয়সা। দিনকাল কি পড়েছে, কাস্টমার মালের সঙ্গে যা হোক একটা কিছু ফ্রি পেলেই খুশি। কিসের সঙ্গে কি ম্যাচ করে তাই নিয়ে কে মাথা ঘামায়? অনেক ডিস্ট্রিবিউটরই এবার অগ্রিম টাকা পাঠিয়েছে। অর্থের পরিমাণ নেহাত কম নয়। সমীরণের কাছ থেকে টাকা চেক সব বুঝে নিল অভিমন্যু। বকেয়া পেমেন্টও বেশ কিছু এসেছে, সেটাও। এখন কয়েক মাস বাজার মন্দ যাবে না। টাকা পয়সা বড় একটা পড়ে থাকবে না মার্কেটে। গ্রীষ্ম আসছে, গরমকালের একটা অন্তত সুফল আছে। গায়ে বগলে ঘাম জমে খুব। লোকে সময়ে অসময়ে সুগন্ধি হাতড়ায়। পুজোর পর থেকে আবার শীতলতা। তখন এইসব ডিস্ট্রিবিউটররাই দাঁত নখ নিয়ে সমর্থিতে বিকশিত হবে। 50টা টাকা পেমেন্ট পেতেও তখন যে কি যন্ত্রণা! 3 বছর আগে যখন নতুন ব্যবসায় নেমেছিল অভিমন্যু, এক একদিন কান্না পেয়ে যেত। সেই কোন দূরে পেমেন্ট কালেকশন গেছে, ভোরবেলা বেরিয়ে সন্ধে পর্যন্ত হাট মাঠ চষেছে। ফেরার সময় ট্রেনে বসে দেখছে পকেটে মোটে 1 টাকা 90। কানে বাজছে ডিস্ট্রিবিউটরদের বকুনি। 7 দিন হলো কারবার খুলে পেমেন্ট নিয়ে পাগল করে দিচ্ছে। পাবেন পাবেন, আমরা কারো টাকা মারি না। এই শুনে শুনে কত হাজার টাকা গর্তে ঢুকে গেল। কতজন যে আর উপরহস্ত করল না। বাবার পিএফ এর কতটাই যে চলে গেছে। এখনো কি সামনেছে পুরোপুরি? ভাবতে ভয় হয়। প্রতি মুহূর্তে মনে হয় পায়ের নিচে যেন চোরাবালি। একটু বুঝে অন্যমনস্ক হয়ে পড়েছিল অভিমন্যু। সমীরণের ডাকে সন্মিত ফিরল। দাদা, একটা কথা ছিল। বলো। লাস্ট লটের মালে কিন্তু কিছু কমপ্লেনও আছে। শোনা হয়ে গেছে। অভিমন্যু আলগা হাসল। গন্ধটা কেন অনন্তকাল থাকছে না, জামা কাপড়ে কেন দাগ লাগছে, তাই তো? চোখে মুখে কথা বলা ছেলেটা লজ্জা পেয়ে গেল। হ্যাঁ মানে, শোনো, যে দামে আমরা মাল দেই তাতে কি ফরাসি পারফিউম হবে? তাও তো আমি নিজে খেটে খেটে গন্ধগুলো ইনভেন্ট করেছি। কমন কোনো সুগন্ধের সঙ্গে এগুলো মিলবে না। এর বেশি আমি কি করতে পারি বলো? আর হ্যাঁ, লাস্ট লটটা আমি একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করেছিলাম। ফাইনাল টেস্টটা হয়ে ওঠেনি, তার জন্যই হয়তো ডাক্তার। তুমি ওদের বলো কমপ্লেন আসা মালগুলো পাঠিয়ে দিতে, আমি চেঞ্জ করে দেব, ঠিক আছে? ঢক করে ঘাড় নাড়ল সমীরণ।
ব্রিফকেস খুলে আর এক তারা কাগজ বার করে বাড়িয়ে দিয়েছে। গলা নামিয়ে বলল, এবার কিন্তু একটু টিয়ে বেশি আছে দাদা। কত? 1460। চমকালো অভিমন্যু। এত হবে না? কতগুলো জায়গায় ঘুরেছি, 6টা নাইট স্টে আছে, ট্রেন ভাড়া, বাস ভাড়া, কিছু তো আর কম নেই দাদা। কৃষ্ণনগরে ডিস্ট্রিবিউটরকে একদিন আবার খাওয়াতে টাওয়াতে হলো। অভিমন্যু টিয়ে বিলগুলো চোখ বুলিয়ে নিল। নিখুঁত হিসেব সাজানো, তবে স্বচ্ছন্দে গোজামিলগুলো ধরে ফেলা যায়। এইসব প্রত্যেকটি জায়গায় তার চষা। কোথায় কেমন হোটেল খরচা লাগতে পারে মোটামুটি সে জানান। সমীকরণ থাকেও ব্যারাকপুরে, কদিন কোথায় রাত্রিবাস করেছে তাতেও সন্দেহ আছে। সমীরণকে কোনো কুটপ্রশ্ন করল না অভিমন্যু। জামা কাপড়ে যতই কেতাদুরস্ত হোক ছেলেটা, অভাবেই বাপ মা মারা যাওয়ার পর বিকমটা পর্যন্ত শেষ করতে পারেনি। মা আর 3 ভাই বোনের সংসার প্রায় একাই টানছে। কত আর মাইনে দিতে পারে অভিমন্যু? 1500 টাকায় কি হয় আজকের দিনে? নয় 200-400 টাকা বেশি নিলই, খাচ্ছে তো। ক্যাশ বাক্স থেকে টাকা বার করতে করতে অভিমন্যু জিজ্ঞাসা করল, তোমার মা কেমন আছেন? চোখের প্রবলেমটা খুব ভোগাচ্ছে মাকে। ডাক্তার বলছে একটা অপারেশন করতে হবে। করিয়ে নাও, দরকার হলে কিছু অ্যাডভান্স নিও, মাসে মাসে কাটিয়ে দিবে। দেখি। টাকা ব্রিফকেসে ঢোকালো সমীকরণ। ডালা আটকাতে আটকাতে বলল, দাদা, আমার আরো একটা কথা ছিল। কি? সামনের মাসে আমি দিন 7 ছুটি নেব, তখন কিছু অ্যাডভান্সও লাগবে, কিন্তু সব আচেক। কেন? শুশুরিয়া যাব। বেড়াতে? সমীরণ হেসে ফেলল। না, আমার একটা বদ নেশা আছে, মাউন্টেনিয়ারিং। সামনের মাসে আমার ট্রেনিং ক্যাম্প। এই নেশা জোটালে কোত্থেকে? ছোটবেলা থেকে পাহাড় আমায় ভীষণ টানে দাদা। আর ওই স্পোর্টটা মানে খুব অ্যাডভেঞ্চারাস তো। টাকা জমিয়ে এর আগেও আমি একবার ট্রেনিং নিয়ে এসেছি। আমার ভীষণ ইচ্ছে করে একবার মাউন্ট এভারেস্টে উঠব। বুকের ভেতরটা শিরশির করে উঠল অভিমন্যুর। ঝলক দেখল সমীরণের। আহারে, এমন স্বপ্ন নিয়েই তো বাঁচে মানুষ। স্বপ্নটা আছে বলেই বোধ হয় এরকম চরকির মতো ঘুরতে পারে ছেলেটা। ওই ল্যাকবেকি চেহারায় অসুরের মতো পরিশ্রম করতে পারে। দিনহীন প্রাত্যহিক জীবনটাও হয়তো ওর সহনীয় হয়ে উঠেছে এই স্বপ্নের কল্যাণে। সে নিজেও যে এই সুগন্ধির ব্যবসা করছে, সবটাই কি পেশা? অভিমন্যু হাত নেড়ে বলল, সব হবে, সব হবে। আগে তুমি একবার বর্ধমান ডিস্ট্রিক্টটা ট্যাপ করে এসো তো। রাজরানী জানুয়ারি ফেব্রুয়ারিতে মাল তোলেনি। শ্রী দুর্গার 3টে পেমেন্ট ডিউ আছে। তোমার প্রিডিউসারের তো মাল দিয়ে চলে গেল। আমার যে চুল পেকে যাচ্ছে, আসানসোল মার্কেটেও বাসব ব্রেক থ্রু করতে পারিনি। দেখো, তুমি যদি কবে নাগাদ বেরোতে হবে? এই উইকটা রেস্ট নিয়ে নাও। তোমার নর্থ 24 পরগনার ডিস্ট্রিবিউটরদের সঙ্গে দেখাগুলো সারো। কটা মাস যাক, তোমাকে আমি খানিকটা হালকা করে দেব। আরো 2জন সেলসম্যান। আমারও কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু তা বলে তুমি একাই গোটা বেঙ্গল টানবে নাকি? শিলিগুড়ি বেলটা তো ছোঁয়াই হয়নি কোনোদিন। আরো 2-4টে কাজের কথা বলে চলে গেল সমীরণ। অভিমন্যু পাশের ঘরে এলো। গোবিন্দ আর মালতী কাজ করছে মন দিয়ে। মেজারিং সিলিন্ডারে মেপে মেপে অতি সন্তপর্ণে শিশিতে সুগন্ধি ভরছে মালতী। গোবিন্দ একটা একটা করে অ্যাটোমাইজার লাগিয়ে সিলিং মেশিনে চাপাচ্ছে। গোবিন্দর বয়স বছর 25, পাড়ারই ছেলে। মালতী আসে করুণাময়ী থেকে, বিবাহিত, বাচ্চা কাচ্চা আছে। স্বামীর কারখানা লক আউট, সেই এখনই সংসারে হাল। 24 পরগনা, নদী, হাওড়া, হুগলি, বর্ধমান মিলিয়ে গোটা 40 জায়গায় এখন অভিমানীয় মাল যায় বটে, তবে কোথাও একেবারে 6-8 ডজনের বেশি নয়। এই দুজনেই এখন পর্যন্ত কাজ উঠে যাচ্ছে। এতে টার্নওভার মন্দ নয়, মাসে মোটামুটি 75,000। সকলকে দিয়ে থুয়েও হাতে 1000 সাথে। ব্যাংক লোন নিয়ে ব্যবসাটা আরো একটু বাড়ানোর কথা বলছে বাবা। অভিমান্যুর ভয় করে ব্যবসাটাই যদি তাকে শেষে গিলে নিয়ে নেয়। বড় জোরে বেশ কিছুটা তরল।
বর্ণহীন ঢাকা খুলে শুকল অভিমান্যু। গোবিন্দকে বলল, এটা কবে বটলিং করতে হবে মনে আছে তো? কাল 11:30টার পর। হ্যাঁ, মনে করে আজ 5 সিসি অ্যাসিটোফিনন মিশিয়ে দিস তো। অভিমান্যু কবজি উল্টে সময় দেখল। এই ধর অ্যারাউন্ড 3টে। আমি যদি এসে পড়ি তো আমিই দেব। আচ্ছা। সিলিং হয়ে গেলে পারফিউম বক্সগুলো তৈরি করে ফেলিস, খুব সাবধানে। হ্যাঁ, বলে অফিসে ফিরে এলো অভিমান্যু। খাতাপত্রে কাজ করলো কিছুক্ষণ। অ্যাকাউন্টসের কাজও সে নিজেই করে, শুধু বছরের শেষে সুপ্রিয়কে দিয়ে একবার পরীক্ষা করিয়ে নেয়। এবার একবার যাওয়া দরকার, ইয়ার এন্ডিং তো ঘনিয়ে এলো। সুপ্রিয়রা যেন কবে ফিরছে হানিমুন থেকে। চড়াং করে মনে পড়ে গেল সেদিনের সে পারফিউমটার কথা, নাকি সেই সুগন্ধি মেয়েটার কথা। সুপ্রিয় বৌভাতের দিন পারফিউমের নাম এনে দিয়েছিল তন্নিষ্ঠা। ফ্যান্সি মার্কেট থেকে কিনে এনেছে অভিমান্যু। নামটা পিকুলিয়ার, ডেডলি। শুনলেই একটা ঘাতকের অনুভূতি আসে। কিন্তু ঘাতক কে? পারফিউমটা? না, যে পারফিউমটা মেখেছিল সে। নিজের ভাবনায় নিজেই মজা পেল অভিমান্যু। তন্নিষ্ঠা কি সম্মোহিত করে দিল তাকে? ওরে নির্বোধ মায়াকাটা, দেরি হয়ে গেছে। বেটে আলমারিটা খুলে অভিমান্যু পারফিউমের শিশিটা বের করলো। মণিবন্ধে স্প্রে করলো সুরভি। ঘ্রাণ নিচ্ছে। আশ্চর্য, গন্ধ তো সেদিনের মতো লাগে না। কি কি আছে এতে? বেরগামট অয়েল বোঝাই যাচ্ছে, হালকা ইউক্যালিপটাসও টের পাওয়া যায়। আর কি আছে? একটা ফুল ফুল গন্ধ আসে কেন? অচেনা ফুল, জুই, ল্যাভেন্ডার, গোলাপ বা রজনীগন্ধা নয়। তবে কি ইলাং ইলাং? মাদাগাস্কারের ফুল ব্যবহার করেছে? ফিক্সিটিভ কি আছে? সিবিটন কেন মনে হয় আজ? তাহলে তো এটা ফ্লোরাল। সেদিন কেন মনে হয়নি? কেন একটা অদ্ভুত পাতা গন্ধ পাচ্ছিল সে? কচি পাতা, একটা বুনো বুনো ধরনের। তার নাক এত ভুল করলো সেদিন। তন্নিষ্ঠারই কি নিজস্ব গন্ধ আছে কোনো? আবার অভিমান্যু ধমকালো নিজেকে। ওরে নির্বোধ মায়াকাটা, তোর দেরি হয়ে গেছে। 1টা বাজলো। সিলিং মেশিন বন্ধ হয়েছে। গোবিন্দ আর মালতী এবার টিফিন করবে। অভিমান্যু উঠল। এই সময়টা এসে বাড়ি যায়। মা আজকাল আর তাড়াহুড়ো করে রান্না করতে পারে না, তাই দুপুর বাড়ি এসে স্নাহার সারে অভিমান্যু। আজ আবিষ্টের মতো বাড়ি ফিরেছিল। বাথরুমে ঢুকে মেজাজ খিচড়ে গেল। কলে জল নেই, চৌবাচ্চাতে তলানির মতন পড়ে আছে। অভিমান্যু গলা উঠালো, মা, জল নেই কেন? উত্তর নেই। উপরে বলে দাও পাম্প চালাতে। এবারও উত্তর নেই। অভিমান্যু ধন্দে পড়ে গেল। মাই তো দরজা খুলে দিল, গেল কোথায়? আর হাঁক ডাক না করে তলানি কাছিয়ে কাছিয়ে কাক স্নান সারল অভিমান্যু। বেরিয়ে দেখল মা খাবার টেবিলেই বসে। মার মুখে এত আধার কেন? অভিমান্যু জিজ্ঞেস করল, কি হয়েছে? শরীর খারাপ? সুপ্তথিতের মতো নড়ে চড়ে উঠল সুরমা। বাথরুমে একদম নির্জলা কেন আজ? আজও কি পাম্প গন? হ্যাঁ। উফ, কি যে বাহানা শুরু করেছে বাড়িওয়ালি। কত ভাবেই না জ্বালাচ্ছে। উপর থেকে ময়লা ফেলছে, যখন তখন কটু কাট্টব্য করছে। ওঠানোর জন্য একেবারে মরিয়া। 20 বছর অভিমান্যুরা আছে এই বাড়িতে। 250 টাকায় ঢুকেছিল, এখন 1250। তবুও আশ মেটে না। নতুন ভাড়াটে এলে 10-20 হাজার থেকে মিলে যাবে, শুধু এই আশায়। গত বছর কি কাণ্ডটাই না করলো। বাথরুমের অকহতব্য দশা। বাবা নিজে খরচা করে মিস্ত্রি লাগিয়েছে, অমনি সবিতা মুখার্জি থানায়। তার বাড়ি নাকি ভাড়াটেরা ভেঙে ফেলেছে। পুলিশ এলো, পার্টির ছেলেরা হাজির। বিদে কিচ্ছিরে ব্যাপার। কেউ অবশ্য সেদিন ওই মহিলা পক্ষে যায়নি। ননিতা তো ভালো মতন ছাড় দিয়েছিল সবিতা মুখার্জিকে। সম্প্রতি সবিতা দেবী নতুন ট্যাকটিস নিয়েছেন, যখন তখন পাম্পিকল। আরে, সরানোর পয়সা না থাকলে আমাদের বল, নতুন কিনে লাগিয়ে দিচ্ছি। এতেই বুঝি সুখ। নিজে ভারী ডেকে জল নেব সেও ভি ইচ্ছা। ভাড়াটিকে তো টাইট দেওয়া গেল। ঘর থেকে চুল আছড়ে এসে অভিমান্যু দেখল তখনও সুরমা একই ভঙ্গিতে বসে।
অভিমান্যু চোখ শুরু করল। কেসটা কি? ওপরের সঙ্গে ঝামেলা হয়েছে? না। সুরমার স্বর ঘর ঘর করে উঠল। মার চোখ দুটো সামান্য ঘোলাটে লাগলো অভিমান্যুর। কপালে হাত ছোঁয়ালো। না, টেম্পারেচার নর্মাল। কি যেন সন্দেহ হলো অভিমান্যুর। প্রশ্ন করল, দাদার ওখান থেকে চিঠি এসেছে নাকি? সুরমার মাথা অল্প দোলালো। হ্যাঁ। ও, সেই কেস। মেন্টাল হোম 3 মাস অন্তর অন্তর রুটিন চিঠি পাঠায় বাড়িতে, দাদার অবস্থাটা জানিয়ে। চিঠিটা এলেই মার এই অবসাদযোগ চারা দেয়। আগেও হতো, তবে এতটা প্রকট ছিল না। এবার বোধহয় ডাক্তার দেখাতেই হবে। অনেক বছর তো হয়ে গেল, এখনো যে কেন সইয়ে নিতে পারল না মা? সুরমাকে স্বাভাবিক করার চেষ্টায় স্বরে আদরে ভাব আনলো অভিমান্যু। আমায় খেতে দেবে না মা? পেট জ্বলে যাচ্ছে। দি। কি মেনু আজ? সুরমা যেন কথাটা শুনতেই পেল না। খাবার রান্নাঘরে বাড়াই ছিল, এনে টেবিলে রেখে দিল। বড় ঘরের দিকে চলে যাচ্ছিল। অভিমান্যু পিছে ডাকল, বাবাকে দেখছি না, শুয়েছে? না, বেরিয়েছে নাকি? কোথায় গেল এই রোদ্দুরে? সুরমা হ্যাঁ না কিছুই বলল না। ঢুকে গেছে ঘরে। খেতে খেতে ভাবছিল অভিমান্যু, বাবা কি আবার ডিআই অফিসে ছুটেছে আজ? নিশ্চয়ই তাই। মিনিংলেস। যতই নিজেকে শক্তপোক্ত প্রমাণ করার চেষ্টা করুক, 67 বছর বয়স হয়েছে সেটা তো একবার ভাববে। পেনশনের কাগজপত্র তৈরি হয়নি, সার্ভিস বুকে গন্ডগোল আছে, বুঝিয়ে দিলে অভিমান্যু তো ছোটাছুটি করতে পারে। কে শুনে কার কথা? অভিমান্যুর দ্বারা নাকি এইসব হবে না। বাবা এখনো তাকে ছোট ছেলেটিই ভাবে। ঝানু অঙ্কে মাস্টার অহেন্দ্র মজুমদারের গণনায় নেই তার এই ছেলে এখন 30 পুড়ে গেছে। বেরোনোর মুখে মার ঘরে একবার উকি দিল অভিমান্যু। শুয়ে আছে মা, দৃষ্টি কড়িকাঠে নিষ্পলক। বাবার থেকে মা বছর 10 ছোট। এর মধ্যে কি ভীষণ বুড়িয়ে গেল। চুল সাদা, কপালে বলিরেখা, গালে মাংসপেশি কুঁচকে গেছে, গলার চামড়া শিথিল। একটা দীর্ঘশ্বাস গড়িয়ে এলো অভিমান্যুর বুক থেকে। দাদা এ বাড়ির সকলের বয়স বাড়িয়ে দিয়েছে, অভিমান্যুরও। গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। আজ ছিল এর 2য় পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেল রয়েছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের আশেপাশের সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।